এইচএসের পর তোমাদের মধ্যে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার পড়ছো, এখন থেকে তোমাদের চিন্তা হয় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কী করা যেতে পারে, কোন জবটা আমি করতে পারি। কারণ আমরা একটা জিনিস জানি যে সরকারি চাকরির ব্যাপারটা অনেক বেশি কম্পিটিশন আছে এবং সেটা সময় সাপেক্ষ। অনেকের তো সময় পেরিয়ে যায় কিন্তু জব তার হয় না। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু আমরা বেশিরভাগই মিডিল ক্লাস থেকে বিলং করি, আমাদের মধ্যে একটা চিন্তা তৈরি হয়ে যায় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কিছু না কিছু করতেই হবে, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতেই হবে। তাই আজকে একটি জবের কথা বলবো। এই জবটার নাম হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব। এই জবটা কি, এর জন্য যোগ্যতা কি লাগে, বেতনই বা কীভাবে পাওয়া যায়, কিভাবে এই জবটা অ্যাপ্লাই করব, আর এই জবটার জন্য কি ট্রেনিং লাগে, এই প্রত্যেকটা বিষয় আমি আজকে আলোচনা করব। এই জবটা সম্পর্কে আমি তোমাদেরকে খুব ডিটেলসে বলতে পারবো, তার কারণ একটাই, আমি এই জবটার সাথে দীর্ঘদিনভাবে যুক্ত আছি। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে এই জবটা অ্যাকচুয়ালি কি। এই জবটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং কোন বিষয়? আলু, পেঁয়াজ, পটল, না তেল, ডাল, নুন? না, এগুলো কোনোটাই নয়। সেলস অ্যান্ড মার্কেটিং অনলি মেডিকেলের। অর্থাৎ তোমাদের যে আশেপাশে যে কোনো কেমিস্ট শপে যদি যাও, তোমরা দেখবে অনেক ওষুধ সাজানো থাকে এবং জানবে যে এই ওষুধগুলোর পেছনে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব সেলস রিপ্রেজেন্টেটিভ আছে। তাহলে আমরা জেনে নিই যে কীভাবে কাজটা হয়। রিপ্রেজেন্টেটিভ কি করে? তাদের প্রোডাক্ট ডাক্তারের কাছে গিয়ে প্রমোট করে। একটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো XZ একটা কোম্পানি আছে। XZ কোম্পানি এই করোনার পরিস্থিতিতে কোনো একটা ওষুধ তারা ইনভেন্ট করেছে, কোনো একটা ওষুধ তারা তৈরি করেছে। এই ওষুধটার কত ভালো ফলপ্রসূ হবে, কত মানুষকে রিকভারি করবে, এটা একমাত্র কোম্পানি তার রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ডাক্তারবাবুকে জানায়। ডাক্তারবাবুকে তারা কি বলে যে আমাদের কোম্পানি এই প্রোডাক্ট তৈরি করেছে, আপনি যদি আপনার পেশেন্টকে এটা দেন, এই ডোজে দেন, তাহলে খুব সহজেই আপনার পেশেন্ট রিকভারি করবে। এই কথাটা যখন সে বললো ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু দেখলো যে ভালো কথা, ভালো ওষুধ তৈরি করছো, কোনো প্রবলেম নাই। তখন উনি ওনার প্রেসক্রিপশনে লিখে দেন যে অমুক প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টটা যখন লিখে দেয়, কেমিস্ট কি করে? স্টকিস্টের কাছ থেকে আনবে। এরকমভাবে একটা চেঞ্জ প্যাটার্ন তৈরি হয়। আর এই কাজটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ। এই কাজটার জন্য যেটা তোমাদেরকে প্রথমেই লাগবে, কমিউনিকেশন। খুব ভালো কথা বলতে হবে। অর্থাৎ তোমাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে, তোমাকে কেমিস্টের সাথে কথা বলতে হবে, তোমাকে স্টকিস্টের সাথে কথা বলতে হবে, তোমার আপার ম্যানেজার থাকবে, এই স্টেপ বাই স্টেপ অনেক পার্সন থাকবে তোমার সঙ্গে আশেপাশে, এবং প্রত্যেকটা মানুষকে তোমাকে সিচুয়েশন অনুযায়ী ট্যাকেল করতে হবে। এটাই হচ্ছে মজার ব্যাপার। আর কি লাগবে? অবশ্যই একটা তোমাকে বাইক লাগবে। কেন লাগবে? কারণ ডক্টরের শিডিউল অনুযায়ী তোমাকে মিট করতে হবে। প্রতিদিনে তোমার হয়তো 10টা 12টা মিট শিডিউল থাকবে এবং তোমার যেটা কাজ হবে বাইক চালিয়ে যেতে হবে। অনেকে প্রশ্ন করতে পারো যে আমার তো কোনো বাইক নেই। ঠিক আছে, যখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করবে বাইক নিয়ে নেবে। বাইক কিন্তু প্রয়োজন। বাইক ছাড়া কিন্তু এই জবটা করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। কেন বাইক প্রয়োজন? যখন তুমি টাউনের বাইরে এক্সটেশন যাবে, অর্থাৎ তুমি তোমার টাউন থেকে যখন 20 কিলোমিটারের কাজ করতে যাবে, সেখানে তোমার বাইক অবশ্যই লাগবে। তা না হলে হয়তো তুমি সময়ে সময়ে ডক্টরের সাথে মিট করতে পারবে না। তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম যে এটা আমাদের জব হবে। একটা কথা স্পষ্ট যে তুমি কমিউনিকেশনে কাজ করবে। কোম্পানি তোমাকে একটা প্রোডাক্ট দিয়ে দেবে, তাদের প্রোডাক্টকে তুমি ডক্টরের কাছে জানাবে এবং এইভাবে তোমরা একটা সেলকে বাড়াতে থাকবে। এটাই হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব। এই জবের জন্য যোগ্যতা কি লাগে? একটা সময় ছিল বলতো কি সায়েন্স ছাড়া নেওয়া যাবে না, সায়েন্স প্রেফারেন্স বেশি। কিন্তু আজকের ডেটে আমি বলতে পারি যে কোনো গ্র্যাজুয়েশন করা স্টুডেন্টরাই এই জবের জন্য এলিজেবল। তার মানে তোমাদের মধ্যে যারা পাশে পড়ছো বা তোমাদের মধ্যে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো, যে কোনো সাবজেক্ট, তোমরা কিন্তু অনার্স কমপ্লিট করার পর এই জবের জন্য এলিজেবল। এর পরের প্রশ্নটা যেটা আমাদের সবসময় মাথায় ঘোরে যে কত পাবো। হ্যাঁ, একটা ফ্রেশার্স হিসেবে তুমি যদি জয়েন করো, ইনিশিয়ালি তুমি 10,000 টাকা বেতন পাবে হাতে, তার সাথে তুমি ডেলি অ্যালাউন্স হিসেবে 7 থেকে 8,000 টাকা পাবে। তাহলে মোটামুটি 15 থেকে 16,000 টাকা তুমি মাসে বেতন পাবে যদি অ্যাজ এ ফ্রেশার্স হিসাবে যদি তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করো। এর পরের প্রশ্নটা যে এই জবের জন্য অ্যাপ্লাই করব কি করে? আমি তোমাদেরকে কয়েকটা রুট বলে দিতে পারি যে কিভাবে তোমরা এই জবকে অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি কোনো শহরে বাড়ি হয়, যে কোনো শহরের কথা বলছি আমি, তোমার যেটা কাজ হবে যে ওই শহরের দেখবে প্রত্যেক শহরে রিপ্রেজেন্টেটিভদের ইউনিয়ন থাকে এবং তাদের রেস্ট হাউস থাকে। সেখানে গিয়ে যে কোনো দাদাকে তোমরা অ্যাপ্রোচ করতে পারো যে দাদা তোমাদের যদি কোনো কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে আমাকে বলো, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, আমি ইন্টারভিউ দিতে চাই।
ওকে, এটা একটা পদ্ধতি। এছাড়াও তোমার যদি কোনো দাদা থাকে যে এই প্রফেশনের সাথে যুক্ত আছে, তাকে গিয়ে তুমি অ্যাপ্রোচ করতে পারো যে আমি এই জবের জন্য ইচ্ছুক আছি। এই জবটা পাওয়ার জন্য রিটেন ইন্টারভিউ খুব কম হয়। সরকারি চাকরিতে যেমন রিটেন ইন্টারভিউ হয়, তারপর স্টেপ বাই স্টেপ হয়, এখানে 99% কোম্পানি রিটেন ইন্টারভিউ নেয় না। তারা যেটা ফোকাস করে কমিউনিকেশন, কত ভালো তুমি নিজেকে বলতে পারছো, কত ভালো করে তুমি নিজেকে বোঝাতে পারছো তাদের সামনে। তাহলে এই জবের ইন্টারভিউ কারা নেন? অবশ্যই যে কোম্পানির জন্য তুমি জব করতে চাইছো, যে কোম্পানিতে, ওই কোম্পানির যে সিনিয়র ম্যানেজার আছে ওনারা থাকবে। এবং কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি এই ইন্টারভিউ দিতে যাচ্ছ। অবশ্যই তুমি ফর্মাল ড্রেস পরবে, ফর্মাল শার্ট পরবে, টাই পরতে হবে তোমাকে, এগুলোকে তোমাকে ম্যান্ডেটরি, এগুলো তোমাকে মানতে হবেই হবে। তোমাদের মধ্যে অনেকে আবার মনে মনে হয়তো প্রশ্ন জাগবে যে কীভাবে ইন্টারভিউটা হয়। ইন্টারভিউ প্যাটার্ন খুব সিম্পল। বেসিক কিছু ইংলিশ তোমাকে বলতে হবে, সেখানে তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, বা তুমি কতটা এই জবটা সম্বন্ধে জানো সেটা তোমাকে একটু বোঝাতে হবে। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো যে এত তো বেসিক কনসেপ্ট তো আমার ক্লিয়ার নয়, আমি তো ভালো করে নিজেকে রিপ্রেজেন্ট করতে এখনো শিখিনি, কেউ তো আমাকে গ্রুমিং করেনি, তাহলে কিভাবে আমি ফেস করবো ইন্টারভিউ? তার জন্য অবশ্যই ট্রেনিংয়ের অপশন আছে। আমাদের গোটা বেঙ্গলতে বিভিন্ন জায়গাতে দেখবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং সেন্টার থাকে, এবং কয়েকটা তো রিনাউন্ড ট্রেনিং সেন্টার আছে, আমি তাদের নাম করছি না, তোমরা নেটেতে সার্চ করে নিতে পারো। দেখবে তাদের ট্রেনিং একটা করাবে 3 মাসের, কোনো কোনো ট্রেনিং সেন্টারে 4 মাসের ট্রেনিং করায়, এবং এই যে 4 মাসের ট্রেনিংয়ে তার একটা ফিজ নাই, 25,000 বা 30,000 যাই নিক না কেন, তারা কি করে তোমার একটা পুরোপুরি গ্রুমিং করে দেবে যে কিভাবে তোমরা ইন্টারভিউ ফেস করবে, কি কথা বলতে হবে, বা কোন বিষয়ে তোমাদেরকে আলোচনা করবে, তার পরিপ্রেক্ষিতে তোমরা কিভাবে বলবে, এই সমস্ত জিনিসগুলো তারা ট্রেনিং দিয়ে দেবে। তার থেকে বড় কথা, যখন তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, ওই ট্রেনিং সেন্টারের একটা দায়িত্ব থাকবে তোমাকে জব পাইয়ে দেওয়ার। অর্থাৎ জবের যে ভ্যাকেন্সি নিউজ তারা কন্টিনিউ তোমাকে দেবে। এরকম ভাবে তুমি যখন 2-5টা ইন্টারভিউ দেবে, তুমি বুঝতে পারবে যে কিভাবে ইন্টারভিউ দিতে হয়। যখন তুমি কোনো একটা কোম্পানিতে এলিজিবল হয়ে গেলে, তোমাকে কিন্তু কোম্পানি 1 মাসের মধ্যে ট্রেনিংয়ে পাঠাবে। তাদের কি প্রোডাক্ট আছে, কিভাবে তোমরা ডিটেলিং করবে, কিভাবে তোমরা ডক্টরের সামনে রিপ্রেজেন্ট করবে, এই সমস্ত বিষয়টা কোম্পানি তোমাকে শিখিয়ে দেবে। তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমার যেটা কাজ হবে, ট্রেনিং করে আসার পর কতটা তুমি ডেডিকেশনের সাথে, কতটা তুমি এনজয়মেন্টের সাথে নিজের কাজটা করবে, তার ফলে তোমার সেলস বাড়বে। দেখো, আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, এই সেলস প্রফেশনে তোমরা যদি বলো ইনকাম বা অর্থের জন্য যদি তোমরা আসতে চাও, আর তোমার মধ্যে যদি একটা হার্ডওয়ার্ক করার মেন্টাল স্টেট থাকে, তাহলে অনেক দূর পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং সর্বশেষে একটি কথা বলতে পারি, এই জব কিন্তু রোদ জল ঝড় মানে না, অর্থাৎ একটা অফিসে বসে থাকার জব নয়। তাই মেন্টাল স্ট্রং হয়ে যাবে, কারণ এই জবের জন্য তোমাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয়। অবশ্যই তার বিনিময়ে রেওয়ার্ডও আছে, তাই এইগুলোকে মাথায় রেখে এই জবের জন্য অ্যাপ্লাই করুন। এবং সর্বশেষে আরেকটা কথা বলতে পারি, এই জবের জন্য ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নেই, মেয়েরাও কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। যদি এই জবটা সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানতে চাও, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।